মুগ্ধ দাস এবং সীমান্ত দাসের পক্ষ থেকে যেটুকু বক্তব্য আমরা পেয়েছিলাম সেটুকু বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সর্বশেষ অগ্রগতি সেটুকু সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো। মামলার তদন্ত এখনো শেষ হয় নাই। আপনাদের অনেক কোয়ারি ছিল, আমাদের নিজেদেরও অনেক জিজ্ঞাসা ছিল, এখনো আছে। সেগুলো আমরা মিটিগেট করার জন্য চেষ্টা করছি। সীমান্ত দাস এবং মুগ্ধ দাস তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আপনারা জানেন, আদালতে যখন জবানবন্দি দেয়া হয় সেখানে পুলিশ থাকে না, পুলিশ তাদের দৃষ্টিসীমার মধ্যেই থাকে না, এবং সেখানে কোর্ট তাদেরকে কিছু প্রশ্ন করে কোর্টের প্রসিডিউর অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসা করা হয়। আমি সেগুলো আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলছি। বিজ্ঞ আদালত থেকে বলা হয়, আমি পুলিশ নই, ম্যাজিস্ট্রেট, আপনি জানেন কিনা? ওনার উত্তর, হ্যাঁ আমি জানি। আপনি দোষ স্বীকার করতে বাধ্য নন, জানেন কিনা? জি জানি। আপনি দোষ স্বীকার করলে উক্ত স্বীকারোক্তি নেই আপনার অনুযায়ী আপনার সাজাও হতে পারে, জানেন কি? হ্যাঁ জানি। আপনাকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে কিনা? না। আপনি যা বলেছেন স্বেচ্ছায় সজ্ঞানে নির্ভয়ে বলেছেন? হ্যাঁ বলেছি। আপনি দোষ স্বীকার না করলে আপনাকে আর পুলিশ হেফাজতে দেয়া হবে না, বুঝেছেন কি? হ্যাঁ বুঝেছি। আপনি দোষ স্বীকার কেন করেছেন? নিজের মনুষ্যত্ব বোধ হতে, অনুতপ্ত হয়ে। আপনার দৃষ্টিসীমার মধ্যে পুলিশ আছে কিনা? না, নেই। এইসব সুযোগগুলা দিয়ে বিজ্ঞ আদালত তাদের নির্দিষ্ট প্রসিডিউর অনুযায়ী আসামিকে সেই সুযোগগুলা দেয় এবং আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়। সেই স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রে আসামি আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু তথ্য দিয়েছিল তার থেকেও বেশি তথ্য, আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছিল বিজ্ঞ আদালতে জবানবন্দিতে। আদালতের জবানবন্দিতে সীমান্ত দাস যেটা বলেছিল, তিনি কাপড়ের দোকানে কাজ করেন। সিদ্ধার্থ দাস, আমি প্রথম সিদ্ধার্থ দাসের বক্তব্যের সারাংশ আপনাদেরকে একটু বলবো। যিনি করেছিলেন, তিনি গণপতি চক্রবর্তী স্যারের বাড়ির সাথে তাদের বাড়ি লাগানো ছিল, উনাকে স্যার ডাকতেন। গণপতি স্যারের বাসার জমি সিদ্ধার্থদের পূর্বপুরুষদের জমি ছিল। গণপতি স্যার জমি কিনে বাড়ি করেন। সিদ্ধার্থ দাস স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করে। ইয়াবা, তার বক্তব্য অনুযায়ী আমি হুবহু একটু বলি। ইয়াবা আগে মাঝে মধ্যে উৎসব হলে খাইতাম। গত 1 মাসে প্রতি বৃহস্পতিবার একটা করে ইয়াবা খাই। ঘটনা 21 তারিখ শুক্রবার ভোরের সময়। সম্প্রতি আমার বড় ভাইয়ের বিয়ে হয়। আমি পুরোপুরি বলবো না, আমি একটু চেঞ্জ করে মানে আমাদের ভাষায় বলি, এটা কোর্টের বিষয়, এই জন্য পুরোপুরি বলা যাবে না। তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে প্রাইভেসির জন্য সে বিজয় কাকুর বাসায় 6-7 মাস ধরে ঘুমায়, খাওয়া দাওয়া করে, বাসায় থাকে, বিজয় কাকুর বাসায় ঘুমায়। গত 1 মাস ধরে বৃহস্পতিবার সীমান্তদের বাসায় থাকে। সেই সীমান্তর সাক্ষ্য বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি নেওয়া হয়েছিল। সীমান্ত নেশা করে না, ঘটনার বিষয়ে কিছু জানে না। বৃহস্পতিবার রাত 12টার পরে সিদ্ধার্থ দাস ইয়াবা নিয়ে অপর আসামি মুগ্ধ দাস সহ সীমান্তদের বাসায় যায়। সেখানে তারা 3টা ইয়াবা সেবন করে। রাত 3টার দিকে তাদের আরো ইয়াবা সেবন করতে ইচ্ছে হলে ইয়াবা ব্যবসায়ী শান্ত, গ্রাম কামাল কাসনা, এর কাছে গিয়ে ফোন দিয়ে আরো 4টা ইয়াবা নিয়ে আসে, ইয়াবা নিয়ে ডাকে। এই পর্যায়ে আমি এরপর শান্তর বাড়ির সামনে থেকে 4টা ইয়াবা নেই। আমরা তদন্তে পেয়েছিলাম সেই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রচেষ্টা আমাদের চলতেছে এবং আশা করি খুব দ্রুত সে আইনের আওতায় আসবে। সব শেষে তারা ইয়াবাটা যে নেয়, এটা মোবাইল ফোন জমা দিয়ে বন্ধক রেখে ইয়াবা নেয়। পরবর্তীতে ঘটনার পরে ওখান থেকে 15,000 টাকা 2 আসামি নেয়। সেখান থেকে এই সিদ্ধার্থ দাস 3,500 টাকা ভাগে পায়। ওই 3,500 টাকা দিয়ে যে বন্ধক রাখা হয়েছিল সে মোবাইল ফোনটা ছাড়িয়ে নেয়। শান্তর বাড়ির সামনে থেকে 4টা ইয়াবা নেয়। তারপর সীমান্তদের বাসায় গিয়ে, ওই সাক্ষী সীমান্তদের বাসায় গিয়ে মুগ্ধ সহ গিয়ে ওখান থেকে আবার রাত 3টার পরে বের হয়। রাস্তায় কুকুর থাকায় তারা প্রাচীর টপকায় দেবুদের বাসা যায়।
দেবুদের বাসার ছাদে যায়। দেবুদের বাসার ছাদ ফাঁকা হওয়ার কারণে সেখানে বাতাস খোলামেলা হয়, ছাদ থেকে গণপতি স্যারের বাসার ছাদে যায়। গণপতি স্যারের বাসার চারদিকে, ছাদের চারদিকে হাফ ওয়াল রয়েছে, যার ফলে বাইরে থেকে দেখা যায় না। আসামি এই স্বীকারোক্তি দিয়েছে। এখানে আপনাদের প্রশ্ন ছিল যে কেন দেবুদের বাসা থেকে ওই বাসার ছাদে গিয়েছিল। এর কারণ হলো দেবুদের বাসার ছাদ ফাঁকা, সেখানে বাতাস আছে। ইয়াবা সেবনের ক্ষেত্রে যে ধোঁয়া টুয়া তৈরি হয় সেটা বাতাসে না থাকলে তাদের জন্য সুবিধা হয়। আর গণপতি স্যারের বাসার ছাদে ওয়াল রয়েছে, সেই ওয়ালের থাকায় বাইরে থেকে দেখা যায় না। স্যারের বাসার ছাদে এরা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকলে তারা খেয়াল করে না, ভোরের আলো ফুটে যায়। সেই রাতে তারা দুইজনে 8টা ইয়াবা সেবন করে। এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই, সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না। তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। এই যে এটা আমরা পরবর্তীতে আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রী গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশের কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। এখানে দেবুদের ছাদ যদিও মাত্র 2 ফিট দূরে, তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল না বা যাওয়া আসা ছিল না। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। আমরা এর আগে বলেছিলাম বাচ্চাটা ঘুমে ছিল, তারা ঘুমন্ত বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা তাদের থেকে যেটুকু আমরা বক্তব্য পেয়েছিলাম তখন আমরা সেটুকু বলেছিলাম। তো এখানে কোর্টে গিয়ে তারা বলেছে, বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে, বাচ্চাটা ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে বলেছে, সিদ্ধার্থের নাম ধরে বলেছে যে সিদ্ধার্থ দা তুমি এখানে কেন? এরপরে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে গোসল করার পরে আরো একটা ইয়াবা ছিল সেখানে, এটা সেবন করে। মুগ্ধের মাথায় বুদ্ধি আসে, যেহেতু মেরে ফেলছে সেহেতু চুরি বা ডাকাতি হিসাবে মানুষ মনে করে এমন কিছু করে। তখন তারা ড্রয়ার খুলে সব এলোমেলো করতেছিল, মুগ্ধ অলংকার এনে দিচ্ছিল সিদ্ধার্থ সেই অলংকারগুলো প্লাস্টিকের বাক্সে এবং কাপড়ের প্যাকেটে ঢুকাচ্ছিল। এরপরে সেই বাড়িতে তারা টাকা পায় 15,000। জুম্মার নামাজের সময় স্যারের বাসার ছাদ হয়ে দেবুদের বাসার ছাদ দিয়ে সাবধানে দেয়াল টপকায় বাইরে বের হয়ে যায়। মুগ্ধ সেই 15,000 টাকা নিয়ে গিয়েছিল। স্বর্ণ সিদ্ধার্থ নিয়ে গিয়েছিল, নিয়ে রাস্তার গলিতে রাখে। পরে কাউকে বুঝতে না দিয়ে পূর্ণিমা কাকির বাসার পেছনে মাটিতে পুঁতে রাখে। বিজয় কাকা, পূর্ণিমা কাকি তারা এসব বিষয়ে কিছু জানতো না। বাসায় গিয়ে আবার গোসল করে মুগ্ধের কাছে আবার যায়, গিয়ে 3,500 টাকা নেয়। এই 3,500 টাকা দিয়ে পরবর্তীতে যে মোবাইলটা বন্ধ ছিল সেটা উদ্ধার করে। পরের দিন মুগ্ধের সাথে যোগাযোগ হয় না, বাসায় ছিল। এরপরে তাকে পুলিশ ধরে নিয়ে আসে। আর মুগ্ধ দাস যেটা স্বীকার করেছে তার সামারিটা এইরকম। তার নাম মুগ্ধ দাস, অপর আসামির নাম সিদ্ধার্থ দাস। 21 তারিখ আনুমানিক রাত 3টা 3:30টার সময়
ইয়াবা খাওয়ার জন্য গণপতি স্যারের বাসার পাশে দেবুদের বাসার বাউন্ডারি ওয়াল টপকায় দেবুদের বাড়িতে ঢুকে। দেবুদের বাড়ি 3 তলা, নিচতলা কাজ শেষ হয়নি, তাই নিচতলা সিঁড়িতে কোনো দরজা নেই। এটা আপনারা সাংবাদিকরা সবাই গিয়েছেন, দেখেছেন, এটা ফ্রিলি যাওয়া আসা করা যায়। দেবুদের বাড়ির ছাদ খোলা ছিল, তাই সিদ্ধার্থের পরামর্শে দুইজনে গণপতি স্যারের বাসার ছাদে যায়। সিদ্ধার্থ বলছিল সে আরো 2-1 দিন গণপতি স্যারের বাসার ছাদে ইয়াবা খেয়েছে। দুইটা ছাদ পাশাপাশি, দূরত্ব 2 থেকে 2.5 ফিট। গণপতি স্যারের বাসার ছাদে পানির ট্যাঙ্কির আড়ালে বসে দুইজন খাওয়া শুরু করে। ইয়াবা খেতে খেতে ভোরের আলো ফুটে যায়। সেদিন 9টা ইয়াবা সেবন করেছিলাম। তাহলে আমাদের সিদ্ধার্থ বলেছে 8টা, এখানে বলছে 9টা। 9টা হতে পারে, ওই 8টার নিচে পরে একটা খেয়েছে, দুইটা মিলায় 9টা হতে পারে। জীবনে এত বেশি নেশা আর কখনো করে নাই। দিনের আলো ফুটার পর গণপতি স্যার ছাদে এসে দুজনকে দেখে ফেলে। দুজন স্যারকে দেখে দাঁড়ান। স্যার তাদেরকে চিল্লায় রাগারাগি করে বলে, তোরা এখানে কি করিস, কি করতেছিস? এই কথা বলার পর মান সম্মানের ভয়ে চিল্লালে মানুষ জেনে যাবে, এর ভয়ে তারা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ফেলে স্যারের সাথে ধস্তাধস্তি হয়। স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে সিদ্ধার্থ গলায় প্যাঁচ দিয়ে দুইজন দুই দিক থেকে টান দেয়, মেরে ফেলে পরে সেখান থেকে পালানোর প্ল্যান করে। স্যারের মৃতদেহ ছাদের এক কোনায় রাখার সময় স্যারের স্ত্রী এবং মেয়ে ছাদে চলে আসে। সম্ভবত শব্দ শুনে তারা ছাদে আসেন। ছাদে এসে তারা 2-3 বার চিৎকার দেয়। এই 2-3 বার চিৎকারের বিষয়ে একটু আমি বলি। এখানে চিৎকার শুনেছে এরকম আমরা একটা সাক্ষ্য পেয়েছিলাম। এক ভদ্র মহিলা বলেছিলেন এখানকার অধিবাসী। সেই ভদ্র মহিলা এটুকু তথ্য দিয়েছেন, বাট বিস্তারিত দেওয়ার আগে তার স্বামী তাকে আবার পিটিয়েছে কেন পুলিশকে তথ্যটা দিয়েছে। এখানে আমি বলবো জনগণের এটাতে সহযোগিতা করা উচিত। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আরো একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত, এবং তাকে তার স্বামী পিটিয়েছে, এটাও আপনারা আপনারা এখানকার সাংবাদিক, আপনারা এটা একটু খোঁজ খবর নিবেন। তখন এই মুগ্ধ দাস, স্যারের স্ত্রী এবং সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুজনকে মেরে ফেলে। স্যারকে ছাদে থাকা টিন দিয়ে কোনায় ঢেকে রাখে। মা মেয়ের লাশ দরজার আড়ালে রেখে দোতলা যায় এলোমেলো করার জন্য, যাতে মানুষ মনে করে বাসায় চুরি বা ডাকাতি হয়েছে। দোতলায় গিয়ে রুমে ঢুকে যায়। মেইন গেট খোলা ছিল। মেইন গেট বলতে ছাদের মেইন গেট। ডাইনিং রুমে থাকা অবস্থায় দেখি রুমের মেইন গেট। ছেলেটা তার রুমে কেবল ঘুম থেকে উঠে বিছানায় আছে। সে এদেরকে দেখে চিৎকার করে বলে উঠে সিদ্ধার্থকে চেনে এবং সিদ্ধার্থর নাম ধরে একবার চিল্লাইছিল। তখন তারা দুজনে গিয়ে ছেলেটাকে কোনো চিৎকারের সুযোগ না দিয়ে বিছানায় ফেলে পেটিকোট দিয়ে ছেলেটা গলা চিপে বেড়ে ফেলে। তারপর অনেক ক্লান্ত হয়ে যায়, বাথরুমে গিয়ে গায়ে মাথায় পানি ঢালে। আশেপাশে সবাই ঘুম থেকে জেগে উঠছিল, ফলে মানুষ দেখতে পারে, এ ভয়ে আর বের হয় নাই। ডাইনিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির জামা কাপড়, খাতা, বই, আলমারি উলট পালট করে, কিছু স্বর্ণ নেয়, উলট পালট করে, যাতে মানুষ ভাবে ডাকাতি হয়েছে। তারপর জুম্মার নামাজের সময় মানুষ কমে গেলে স্যারের বাসার ছাদে উঠে দেবুদের বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সিদ্ধার্থ স্বর্ণের সেই ব্যাগ একটা গলির মধ্যে নিয়ে যায়। পরে মুগ্ধের বাড়িতে এবং সিদ্ধার্থের স্বর্ণের ব্যাগ ওই সন্ধ্যায় পূর্ণি কাকির বাসার মাটিতে পুঁতে রাখে। পূর্ণি কাকি এ বিষয়ে কিছু জানতেন না। পরের দিন সিদ্ধার্থ দোকানে কাজে যায়, সে বাড়িতে ছিল, তাকে পরে পুলিশ ধরেছে। তাদের প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে, এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের কাছে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি উনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে, এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। আর এটা আমরা একটা দেখছি যে একজন ডোমের কথা একটু প্রচলিত হয়েছে, সেখানে কিন্তু বলছে যে তার বীর্য বের হয়েছে, অর্থাৎ ভিকটিমের। এটা হলো গলায় ফাঁস লাগলে এবং চোখগুলো একটু বের হয়ে আসে। এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়। আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল।
এরপরে এই মুগ্ধ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে, মুগ্ধ দাসকে অ্যারেস্ট করার সময় সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, পালিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে সে একটা শ্মশানের মধ্যে আশ্রয় নেয়। সেই শ্মশানের যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ দাসের সামনে গিয়ে সে খুব টায়ার্ড হয়ে পড়ে এবং বলে যে দাদা আমাকে একটু পানি দাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি তো গণপতি স্যার সহ 4 জনকে খুন করে চলে আসছি, আমি এবং সিদ্ধার্থ দাস। তো এরপরে সে পানি দিতে এবং আশ্রয় দিতে অস্বীকার করে, যে যেহেতু খুন করছে, খুনের কথা স্বীকার করছে, খুনিকে আশ্রয় দিলে সে বিপদে পড়তে পারে, এজন্য সে আশ্রয় দেয় না। পরক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়, পুলিশ তাকে টেক ওভার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসে। তো সে বিদ্যুৎ দাসের বক্তব্য আমরা নিয়েছি। সিদ্ধার্থ দাসের মা জানিয়েছেন তাদের সাথে, অর্থাৎ এই গণপতি স্যারের পরিবারের সাথে খুব একটা মিশতেন না। ওনারা, আপনারা জানেন, এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতের একটা বিষয় আছে। স্যাররা ছিলেন ব্রাহ্মণের জাত, আর অন্যরা ছিল মাসুয়া পাড়ার। একটু জাতের একটা পার্থক্য ছিল, এটা যার জন্য মেশা কম হতো। আর আমরা আগামী চক্রবর্তীর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, অদিত কর, পেশার ছাত্র, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি ফোন বন্ধ পেয়ে শুক্রবার এবং শনিবার ওই বাড়ির সামনে দিয়ে উনি অনেকবার যাতায়াত করেছেন ওনার বান্ধবীর ফোন বন্ধ পেয়ে, এবং বাসার সামনে বসে থাকা কয়েকজন নারীর সাথেও কথা বলেছেন, প্রতিবেশীদের সাথে। সেই প্রতিবেশীরা উনাকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অর্থাৎ উনাকে সহযোগিতা করেন নাই, যে এরা কোথায় বলছে যে কোথায় না কোথায় চলে গেছে, শুক্রবার থেকে দেখি না। অর্থাৎ তাদের অ্যাটিটিউডটা, এটা অদিত করের বক্তব্য। অদিত কর বারবার এখানে সে ঘোরাফেরা করছিলেন, বাসা বন্ধ ছিল, ফোন বন্ধ ছিল। আর আমাদের যে 2 জন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। আর ওই যে বন্ধুর সীমান্ত দেশের বাসায় ওই ঘটনার আগে তারা 3টা ইয়াবা সেবন করেছিল, সেই সীমান্ত দাস কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাক্ষী হিসাবে। এই হলো আমাদের অগ্রগতি। আর মামলাটা এখনো তদন্তাধীন, এখনো চলমান রয়েছে। মামলাটার পরবর্তী কোনো আপডেট পেলে, যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, দেশ বিদেশের জনগণের সবার এটা জানার প্রতি আগ্রহ আছে, আমরা আপনাদেরকে ডেকে পরবর্তী তথ্য অগ্রগতি আমাদের পক্ষ থেকে যিনি থাকবেন তিনি আপনাদেরকে জানাবেন। আর আমার এই ঘটনাটা ঘটে গত 21 তারিখ রাতে, মামলাটা হয় 23 তারিখ। এর আগে আমার বদলি হয়ে আছে আরো 10 দিন আগে, এই মাসের 12 তারিখে, 12ই আগস্ট। এই 12ই আগস্ট তারিখে বদলি হয়ে আছেন আমার। সে যেখানে বদলি আছে সেখানে যিনি আছেন উনার বদলি হয়েছিল না, এই জন্য আমরা যেতে পারি না। কিন্তু উনি অন্য জায়গায় বদলি হয়েছিলেন অন্য ইউনিটে। উনি আমার সিনিয়র, উনি চলে গেলে আমি সেখানে আমার দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এটা হলো একটা বদলি, পদায়ন, এগুলোর একটা চলমান প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। এটার সাথে এই মামলা সম্পর্ক নেই, কারণ বদলিটা এই মামলার 10 দিন আগে হয়েছে, অর্থাৎ 10 দিন পরে এই মামলাটা হয়েছে। আর মামলা যিনি থাকুক, এই চেয়ারে যারাই থাকুক, তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে এবং আইন বিধি মোতাবেক মামলা তদন্ত কাজ পরিচালনা করবেন। আর জনগণের চাহিদার প্রেক্ষিতে আপনাদের মামলার অগ্রগতি জানাবেন।